দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। জোড়াফুলে বিধায়ক ভাগাভাগি, তৃণমূলের অঙ্ক বদল, ভাঙছে সাজানো ঘর। সেই বিতর্কের জেরে ঋতব্রত সন্দীপনকে বহিষ্কার। তৃণমূলের ৮০ বিধায়কের মধ্যে ২ বিধায়ক বহিষ্কার। তাহলে ঋতব্রত সন্দীপনের রাজনৈতিক ভবিষ্যৎ কি? আনঅ্যাটাচ বিধায়ক হিসেবে বসবেন বিধানসভায়? বিধায়ক ভাঙিয়ে নতুন তৃণমূলের পথে বহিষ্কৃতরা? কোন কোন বিধায়ক থাকবেন তৃণমূলের নতুন সংসারে? নতুন দল গড়তে প্রয়োজন ২/৩ বিধায়কের সমর্থন। বিধানসভা স্পিকারকে দিতে হবে ৫৩ জন বিধায়কের সই। তাহলে কি এবার মহারাষ্ট্রের রাজনীতি এই বাংলার ময়দানে? একনাথ অজিতের দল ভাগাভাগির পথে কি হাঁটছে তৃণমূলের একাংশ? তৃণমূলের ৮০ বিধায়কের মধ্যে বহিষ্কার। তাহলে ঋতব্রত এবং সন্দীপনের রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে চলেছে? আনঅ্যাটাচ বিধায়ক হিসেবেই কি তারা বিধানসভায় বসবেন? মহারাষ্ট্রের রাজনীতি কি সেক্ষেত্রে বাংলায় আসতে চলেছে? সেই বিতর্কের জেরে ঋতব্রত সন্দীপনকে বহিষ্কার। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, সেক্ষেত্রে এদের ভবিষ্যৎ কি হতে চলেছে, বা পরবর্তীতে মহারাষ্ট্রের যে সমীকরণ, সেই সমীকরণ কি এবার তাহলে বাংলায় রাজনৈতিক ময়দানও দেখবে? দেখো, গত কয়েকদিন ধরেই যে জল্পনা চলছিল, গতকাল তার পূর্ণতা পেয়েছে। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি উলবেড়িয়া পূর্বের বিধায়ক, এবং সন্দীপন সাহা, তিনি এন্টালির বিধায়ক। কারণ তাদের বিরুদ্ধে অভিযোগ যে দলের তথ্য দলকে না জানিয়ে বিধানসভার স্পিকারকে দিয়েছিলেন। তারপরেই কিন্তু বিধায়কদের সই নিয়ে একটা বিতর্ক তৈরি হয়। ইতিমধ্যে সিআইডি তদন্ত করছে সেই সই বিতর্ক নিয়ে। সেই জায়গাতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা গতকাল বিভিন্ন সংবাদ মাধ্যমে তারা বক্তব্য রেখেছেন। তারা নতুন তৃণমূলের একটা স্বপ্ন দেখাচ্ছেন। সেই মতোই গতকাল বিধানসভা যে আবাসন রয়েছে কিড স্ট্রিটে, সেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন বিধায়কের সঙ্গে আলাপ আলোচনা করেছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। কাদের সঙ্গে আলোচনা করেছেন তা নিয়ে জল্পনা চলছিল। পরে জানা যায় জাভেদ খান তার সঙ্গে আলোচনা করেছেন এবং শিউলি সাহা তার সঙ্গে আলোচনা করেছেন। কারণ বেশ কয়েকজন বিধায়কের সঙ্গে তারা কিন্তু একাধিকবার বিভিন্ন হোটেলে বৈঠক করেছেন বলে জানা যাচ্ছে। উত্তর ২৪ পরগনার একটি হোটেলে তারা বৈঠক করেছেন। সেখানে একজন সাংসদ নাকি ছিলেন, তার নাম কাকলি ঘোষ দস্তিদার। তিনি গত কয়েকদিন ধরেই দলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছিলেন। সেই জায়গাতে এখন প্রশ্ন উঠছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গতকাল যে নতুন তৃণমূলের কথা বলেছিলেন, তাহলে কি তিনি মহারাষ্ট্রের রাজনীতি বাংলায় আনার চেষ্টা করছেন? সেক্ষেত্রে ১/৩ বিধায়ককে সমর্থন দরকার। অর্থাৎ সেখানে তৃণমূল কংগ্রেসের ৫৩ জন বিধায়ককে যদি ভাঙিয়ে নিয়ে এসে বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুকে চিঠি দিতে পারেন, সেক্ষেত্রে ৫৩ জন বিধায়কের সই যদি জোগাড় করতে পারেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, তাহলে কিন্তু তারা আসল তৃণমূল হিসেবে তাদের উপস্থিত করতে পারবেন। মহারাষ্ট্রে একনাথ শিন্দে এবং যাদের নিয়ে প্রশ্ন উঠছিল, মহারাষ্ট্র মডেলের কথা বারবার উঠছিল, একনাথ শিন্দে এবং অন্যদিকে শারদ পাওয়ারের ভাইপো যেভাবে যুক্ত ছিলেন, তারা যেভাবে দল ভেঙেছিলেন, এবং সেই দিক থেকে কিন্তু একনাথ শিন্দে এই মুহূর্তে তিনি কিন্তু যে দলটি প্রতিষ্ঠা করেছেন, অর্থাৎ শিবসেনার, তিনি আসল দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছেন। সেই সিম্বলও তিনি পেয়েছেন। এক্ষেত্রে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা সেই একই পথে হাঁটবেন যদি তারা সেই সই জোগাড় করতে পারেন এবং যদি বিধানসভার স্পিকারের কাছে তারা জমা দিতে পারেন, তাহলে একনাথ শিন্দে, অজিত পাওয়ার তারা হয়ে উঠতে পারেন। সেই দিক থেকে রাজ্য রাজনীতি গত কয়েকদিন ধরে জোর জল্পনা চলছে। গতকাল যে গর্জন হয়েছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা যেভাবে গর্জন করেছেন, সেই রকম বর্ষণ কি হবে? সত্যি তাদের সঙ্গে কি তৃণমূল কংগ্রেসের ৫৩ জন বিধায়ক রয়েছেন? বাংলার রাজনীতিতে মহারাষ্ট্রের রাজনীতির খেলা কি শুরু হয়ে গেছে? কারণ বেশ কিছু বিধায়ক অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, কিন্তু সেই বিধায়করাও একটু তারা জল মাপতে চাইছেন। সত্যিই কি ৫৩ জনের সই জোগাড় করতে পারবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা? যদি তারা জোগাড় করতে পারেন তাহলেই কিন্তু সকলে সই করবেন। যদি সকলে সেই সই জোগাড় করতে না পারেন, তাহলে কিন্তু সেই সব বিধায়করা সই করবেন না, যারা কথাবার্তা কয়েকদিন ধরে বলছেন।
কারণ সেই সই যদি করেন এবং সেখানে যদি সংখ্যা দেখা যায় যে 25-30-এ দাঁড়িয়ে গেছে বা 10-12 জনে দাঁড়িয়ে গেছে, তাদের বিরুদ্ধেও কিন্তু তৃণমূল কংগ্রেস একই ব্যবস্থা নিতে পারে। সেই জায়গাতে সন্দীপন সাহা এবং একদমই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দেবজ্যোতি, তুমি সঙ্গে থাকো। গতকাল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফেসবুক লাইভ করে এ বিষয়ে কি বলেছেন তা আপনাদের শোনাই। দল করত নীতিহীন একজন, আমাদের ভুল হয়েছে তাকে টিকিট দেওয়া, পায়ে পড়েছিল এসে, সেদিন বাঁচানো সিপিএম ঠিক করেছিল। অন্তত এই একটা ক্ষেত্রে তাদের আমি অ্যাপ্রিসিয়েট করি, ওকে তাড়িয়ে দিয়ে। তা সত্ত্বেও আমরা তাকে দুবার সংসদে জিতিয়েছি, অন্য লোকের টিকিট কেটে তাকে হাওড়ায় দাঁড় করানো হয়েছে। আজকে তাদের কাছে আমি ক্ষমা চাইছি হাত জোর করে, যে আমরা আপনাদের সাথে এরা বিশ্বাসঘাতকতা করলো, এদের আমরা ক্ষমা করিনি। আজকে দুজনকে আমরা অলরেডি দল থেকে এক্সপেল করে দিয়েছি, বহিষ্কার করে দিয়েছি। আপনাদের শোনালাম গতকাল তৃণমূল সুপ্রিমো তিনি ঠিক কি বলেছেন। সেক্ষেত্রে এই যে তৃণমূলের এই মুহূর্তে যে তাদেরকে বহিষ্কার করা হয়েছে, সেক্ষেত্রে তারা বিধানসভায় নির্দল সদস্য হিসেবে থাকবেন এবং দলও কিন্তু সেক্ষেত্রে তাদের এই বিধায়ক পদ খারিজের জন্য বলতে পারেন না। দেবজ্যোতি, দেখো এখন যে পরিস্থিতি রয়েছে তাতে সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিধানসভায় আনঅ্যাটাচ বিধায়ক হিসেবে তাদের উপস্থিত থাকতে হবে, তাদের বসতে হবে বিরোধী দল যেখানে বসে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস যেখানে বসবে তাদের পাশের চেয়ারেই তাদের বসতে হবে। কিন্তু যেহেতু তৃণমূল কংগ্রেস তাদের বহিষ্কার করেছেন, তারা যতদিন না ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছেন বা অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন, ততদিন পর্যন্ত তাদের সদস্যপদ খারিজ হবে না। সেই জায়গাতে এই সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে কাকলি ঘোষ দস্তিদারের অক্সিজেন নিয়ে তারা বাংলার রাজনীতিতে, মহারাষ্ট্রের রাজনীতিকে প্রবেশ করানোর চেষ্টা করছেন, তা আগামী দিনে শুধুমাত্র কি জল গরমের জন্য নাকি রাজনৈতিক পারদ জড়িয়ে রাখার জন্য এই মন্তব্য গত কয়েকদিন ধরে তারা করছেন, মূলত গতকাল থেকে করছেন, তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি সরগরম রয়েছে। কাকলি ঘোষ দস্তিদার ইতিমধ্যেই দূরত্ব বাড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে। তিনি গত কয়েকদিন ধরেই সরব ছিলেন, কারণ তার ছেলের জন্য তিনি বারাসাতে টিকিট চাইছিলেন। তাছাড়াও এসএসকেএম হাসপাতালে তাদের আইভিএফ একটি ক্লিনিক রয়েছে, যেটা পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে তাদের চলতো, সেখানেও একটা ব্যবসা রয়েছে, সেখানেও একটা আর্থিক লাভ রয়েছে এই কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের। যদি সেই জায়গাতে কোনো ধাক্কা লাগে, সেই দিক থেকেও তারা অত্যন্ত একটা কুশলী পদক্ষেপ নিয়েছেন। তিনি সেন্ট্রাল ফোর্স পেয়েছেন, আগামী 2-1 দিনের মধ্যেই হয়তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা কেন্দ্রীয় নিরাপত্তা পাবেন। এখন প্রশ্ন উঠছে, হঠাৎ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই রকম রাজনৈতিক পট পরিবর্তন কেন করলেন? তাহলে বেশ কয়েকটা দিন পিছনে যেতে হবে। 2017 সালের একটি মামলা রয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। একজন মহিলা গঠিত একটি তার বিরুদ্ধে মামলা করেছিলেন, কিন্তু সেই সময় তিনি সিপিএমের সাংসদ ছিলেন। বিষয়টি একেবারে এথিক্স কমিটি পর্যন্ত পৌঁছেছিল, কিন্তু যেহেতু বিচারাধীন বিষয়, তাই তখন তিনি তার রাজ্যসভার আসনকে টিকিয়েছিলেন, কিন্তু সিপিএম তাকে বহিষ্কার করেছিল। তারপর তৃণমূল কংগ্রেসে এলেন, তৃণমূল কংগ্রেসও তাকে বহিষ্কার করলেন। একমাত্র সাম্প্রতিককালের এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হচ্ছেন যাকে দুটি দল থেকে বহিষ্কার করা হয়েছে। এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন সেই মামলাটি কি নতুন করে খুলতে পারে। এছাড়াও সন্দীপন সাহার যে বাবা ছিলেন, তার বিরুদ্ধেও কিন্তু সমবায়ের দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ রয়েছে। সেই জায়গাতেই তারা কিন্তু তাদের মাথা বাঁচাতেই কি এই রকম কৌশল অবলম্বন করেছেন? তাদের কি ঘুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে তৃণমূল কংগ্রেস ভাঙার জন্য? সেই জায়গাতেই কিন্তু আগামী কয়েকদিন রাজনৈতিক মহলে যথেষ্ট জল্পনা থাকবে। তবে সব কিছুর উত্তর পেতে অপেক্ষা করতে আরও কয়েকটা দিন। যদি 53 জন বিধায়কের সই নিয়ে বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুর কাছে তারা তথ্য জমা দিতে পারেন, তাহলে তারা কিন্তু নায়ক বনে যাবেন। তারাও কিন্তু তিনি একনাথ সিন্ধে হয়ে যাবেন। সেই জায়গাতে এই সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কাকলি ঘোষ দস্তিদারের অক্সিজেনে এবং অন্য একটি রাজনৈতিক দলের নাকি মদত রয়েছে বলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন। সেই মদত কতটা পরিপক্কতা পায় তা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। একদমই ধন্যবাদ জানাবো দেবজ্যোতি। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ ছিলেন আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে।
অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বহিষ্কার নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি ঠিকই বলেছেন, শোনাবো। আনঅ্যাটাচ বিধায়ক হিসেবে বসবেন কি বিধানসভায়? মহারাষ্ট্রের রাজনীতি কি এবার বাংলায় হতে চলেছে? বিধায়ক ভাঙিয়ে নতুন করে কি কোনো সমীকরণ হতে চলেছে? সই বিতর্কের জেরে ঋতব্রত এবং সন্দীপনকে বহিষ্কার করা হয়েছে। গতকালই রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফেসবুক লাইভে যে স্পষ্ট করেছেন বিষয়টা, যেখানে তিনি বলেছেন যে সিপিএম এর সময় দুজনকে আমরা দেখেছিলাম যে ঋতব্রত তিনি বিধানসভার সদস্য ছিলেন, তাদেরকে যে সিপিএম থেকে বহিষ্কার করা হয়েছে সেটা কিন্তু সিপিএম একেবারে সঠিক কাজ করেছে। বিজেপির রাজ্য সভাপতি কি বলেছেন এ বিষয়ে শোনাবো। तो मलाई सबने खाया ममता जी का नाम पर। अभी समय बदल गया, ये लोग भी बदल गया, तो इसीलिए तो हम बोलते थे तृणमूल कांग्रेस कोई पार्टी नहीं था। बहुत सारे लोग हैं जिसका खिलाफ तृणमूल कांग्रेस ने मोर्चा खोल दिया था, जैसे ऋतुब्रत बनर्जी, जिसका एक घटना लेकर एक ही रात में 900 सीपीआईएम का ऑफिस को तोड़ा गया था। उसका बाद ममता बनर्जी अपने पार्टी में उसको शामिल कर लिया, राज्यसभा में भेजा, अभी विधायक बनाया, नेता बनाया, अभी मुंह खोल रहा है। तो जनता के सामने सब कुछ है, जनता सबको तृणमूली समझते हैं, उसका डीएनए कभी बदल नहीं होगा। डीएनए তৃণমূলের জন্য দরজা বন্ধ, বাইরে না লোকে নেই, 207 নম্বরে পৌঁছেছি, যারা কলঙ্কিত তাদের দলে কিভাবে নেব? বিজেপির তৃণমূলীকরণ কখনো হবে না, এমনটাই বললেন শ্রমিক ভট্টাচার্য। কি বলেছেন তিনি শুনুন। अभी हमारा टीएमसी के लिए दरवाजा बंद है, किसी को नहीं इंपोर्ट करके हम लोग 207 तक पहुंच गए हैं। जनता टीएमसी का नेताओं को खिलाफ वोट दिया था। हम लोग इस बार जो चुनावी रणनीति तैयार किया था, हम लोग एकदम नीचे से किया था, चार्जशीट निकाला वो भी नीचे, हर एमएलए का खिलाफ, लोकल लीडर्स का खिलाफ, जितना एंटी इनकम्बेंसी था उसको लेकर हम लोग जनता के पास गया और नतीजा हम लोगों को मिला। तो इस स्थिति में आप क्या चाहते हैं? जो टेंटेड है, जो नौकरी बेचा, नौकरी खरीदा, जो जनता का जीना हराम कर दिया था, जो आदिवासी महिला का सर मुड़ा दिया था, थूक कर उसको चटने के लिए मजबूर किया था, जो राष्ट्रपति महामहिम राष्ट्रपति को एक कार्यक्रम करने के लिए मैदान तक नहीं दिया, उन लोगों को हम लोग पार्टी में शामिल करते हैं। भारतीय जनता पार्टी का तृणमूलाइजेशन नहीं हो सकता है।